দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের প্রতি রাতের আয়োজন নিউজরুম সংলাপে। আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখেন নিয়মিত তারা নিশ্চয়ই জানেন সারা দিনভর যে খবরগুলো গুরুত্বপূর্ণ ছিল সেগুলো নিয়ে আমরা অনুষ্ঠানে কথা বলে থাকি। দুজন আলোচক সিনিয়র সাংবাদিক তারা আমাদের এই অনুষ্ঠানে আজকে রয়েছেন। তারা আজকে সারা দিনভর খবরগুলোর নিয়ে কথা বলবেন। পরিচয় করিয়ে দিই তাদের সাথে। ডিবিসি নিউজের সম্পাদক জাহিদুল হাসান পিন্টু এবং দৈনিক সমকালের নির্বাহী সম্পাদক মুস্তাফিজ শফি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের এই আয়োজনে আসবার জন্য। প্রথমে আমরা আমাদের সংবাদ বার্তাকক্ষের সর্বশেষ শিরোনামগুলো আপনাদেরকে জানাবো। প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনবে বিএনপি, ভাবনায় দ্বিকক্ষের সংসদও। খালেদা জিয়ার ভিশন 2030 উপস্থাপন। সংশোধনীর মাধ্যমে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতার ক্ষেত্রে ভারসাম্য আনা হবে। বিএনপির রূপকল্প 2030 বাংলাদেশের প্রেক্ষাপটে অবাস্তব, ফাঁপা বেলুন, অনুকরণের ব্যর্থ চেষ্টা বলছে আওয়ামী লীগ। অবশেষে সংশোধন হচ্ছে নতুন ভ্যাট আইন, ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রী। রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেয়, শিক্ষকতায় কমছে মেধাবীরা আসছেন, অভিযোগ শিক্ষাবিদদের। উদযাপিত হচ্ছে শুভ বুদ্ধ পূর্ণিমা, বিহারগুলোতে ধর্মীয় আনুষ্ঠানিকতা, বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা। এবার দেখে নেব অন্যান্য টেলিভিশনগুলো কোন কোন খবরকে গুরুত্ব দিয়ে তাদের শিরোনাম করেছে। 30 ঘোষণা, প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা কমাতে চায় বিএনপি। সংবিধানের প্রয়োজনীয় সংশোধনীর মাধ্যমে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতার ক্ষেত্রে ভারসাম্য আনা হবে। নাম গোপন করে 3 বিয়ে করেছেন শিক্ষার্থী ধর্ষণে অভিযুক্ত নাঈম আশরাফ। আসল নাম HM হালিম। এক বিয়ে কেলেঙ্কারি হচ্ছে। যখন ছবিটা বাড়াইছে তখন দেখতেছে যে এই সিটার এই হালিম, ও যে মাঝে মধ্যে নাম পরিবর্তন করে সেটা এখানে মানে দর্শনে চলে আসছে। পুলিশ চাইলেই রেইনট্রি হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধার সম্ভব, জানালেন প্রযুক্তিবিদরা। যে ডেটাগুলো ডিলিট হয়ে যাবে ওই ডেটাগুলোকে পুনরুদ্ধার করা, এবং পুনরুদ্ধার করলে দেখা যাচ্ছে কখন ডিলিট হয়ে গেছে, কে ডিলিট করেছে, কিভাবে ডিলিট হয়েছে, সবগুলো ইনফরমেশন পাওয়া যাবে ডিজিটাল ফরেনসিক। স্থায়ী কোনো আলামত থাকে ওই আলামতগুলোতে দেখে আমরা পাইতে পারি। বুদ্ধ পূর্ণিমার উৎসব মুখর শোভাযাত্রা, সাম্প্রদায়িক শক্তি প্রতিরোধে ঐক্যের আহ্বান। সবার শান্তি, যাতে আমাদের সারা দেশ শান্তিতে থাকুক, সবাই যাতে ভালো থাকুক, এগুলো কামনা করি। জগতের সকল প্রাণীর জন্য প্রার্থনা করে থাকি যেন ভালো থাকে, সুস্থ থাকে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার শেষ লড়াই, রাতে অ্যাথলেটিকোর বিপক্ষে নামছে রিয়াল। প্রধানমন্ত্রীর একক নির্বাহী ক্ষমতা সংসদীয় সরকারের আবরণে একটি স্বৈরাচারী একনায়কতান্ত্রিক শাসনের জন্ম দিয়েছে। প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার ঘোষণা খালেদা জিয়ার। ভিশন 2030-তে সুনীতি, সুশাসন এবং সুসরকার প্রতিষ্ঠার অঙ্গীকার। বিএনপির রূপকল্পে নতুন কিছু নেই, শেখ হাসিনার ভিশনেই অনুসরণ বলছে আওয়ামী লীগ। অবশেষে নতুন ভ্যাট আইন নিয়ে পিছু হটল সরকার, সংশোধনের ইঙ্গিত অর্থমন্ত্রী। সিএনজি অটোরিকশার ভাড়া নৈরাজ্য থামছেই না, স্থায়ী সমাধানে প্রযুক্তির সহায়তা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ভিশন 2030 ঘোষণা, লক্ষ্য ক্ষমতার ভারসাম্য এবং সংসদে উচ্চকক্ষ প্রতিষ্ঠা। বাজেটে নতুন ভ্যাট আইন সংশোধনের ভাবনা। আগেও নারীদের লাঞ্ছিত করেছেন সাফাত, জানালেন সাবেক স্ত্রী। মারামারির মামলায় জামিন নিল 11 মাসের শিশু। যথাযোগ্য মর্যাদায় সারা দেশে শুভ বুদ্ধ পূর্ণিমা পালন। বিএনপির ভিশন 2030-তে সংবিধান সংশোধন করে প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার প্রস্তাব, আইসিটি আইনের বিতর্কিত 57 ধারা সহ অগণতান্ত্রিক সব সিদ্ধান্ত বাতিলের ঘোষণা। বিশেষ ক্ষমতা আইন 1974 বাতিল করা হবে।
আইনি শাসনের নামে কোনো প্রকার কালা কানুনের শাসন গ্রহণযোগ্য হবে না। সিন্ডিকেটের হাতে জিম্মি ভূমি অফিস, সেবা পেতে পদে পদে ভোগান্তি, পদ্ধতিগত জটিলতার সুযোগ নিচ্ছে দালাল চক্র। সংশোধন হচ্ছে নতুন ভ্যাট আইন, ঢালাওভাবে প্রত্যাহার হচ্ছে না সম্পূরক শুল্ক, জানালেন অর্থমন্ত্রী। স্বস্তিদায়ক হার নির্ধারণের আশ্বাস। পাবলিক লাইব্রেরিতে চাকরি প্রত্যাশী তরুণদের ভিড়, জ্ঞানের মূল্যায়ন না থাকার কারণেই চর্চা কম, অভিমত শিক্ষাবিদদের। নানা আনুষ্ঠানিকতায় উদযাপিত হচ্ছে শুভ বুদ্ধ পূর্ণিমা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান। দর্শক, এই সাথে কাল সকাল আপনাদের হাতে যে পত্রিকাগুলো পৌঁছবে তার 3টি পত্রিকা আমার হাতে পৌঁছেছে, সেগুলোর শিরোনাম আপনাদেরকে জানিয়ে দিই। বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে একই, যেটি আমরা টেলিভিশনগুলোতে দেখছিলাম। প্রধানমন্ত্রীর একক ক্ষমতায় ভারসাম্য চান খালেদা, বিএনপির ভিশনে 256টি দফা। আবুল মাল আব্দুল মুহিত বলেছেন ভ্যাট কমবে, আইন সংশোধন। নির্বাচনী ইশতেহার প্রস্তুত করছে আওয়ামী লীগও, বাংলাদেশ প্রতিদিনের আরেকটি শিরোনাম। কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম প্রধানমন্ত্রীর একক ক্ষমতা রাখবো না, ভ্যাট 13% করার প্রস্তাব অর্থমন্ত্রীর। টেলিসান তাদের প্রধান শিরোনাম নজিবুর লুজিং এনবিআর জব, বিএনপি টু কাট অ্যাবসুলেট পাওয়ার অফ পিএম। জাহিদুল হাসান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সম্ভবত আপনাদের সবার হাতেই দেখছি, আমার হাতে রয়েছে ভিশন 2030, যেটি বেগম খালেদা জিয়া আজকে প্রায় 2 ঘন্টার ভাষণে জাতিকে দিয়েছেন। তীক্ষ্ণ নজর নিশ্চয়ই আপনাদের ছিল, পেশাগত কারণে হোক, ব্যক্তিগত আকাঙ্ক্ষার জায়গা থেকে হোক। কি দেখলেন? না, আমি সবসময় এই ধরনের উদ্যোগকে স্বাগত জানাই, কারণ রাজপথের ভাঙচুর আন্দোলন থেকে বেরোয় এসে বুদ্ধিবৃত্তিক কিছু কাজ, সেটা ধার করা হোক, নিজের হোক, যেভাবেই হোক, এই কাজগুলো করা আমি মনে করি ইতিবাচক দিক। এখন ভিশন 2030 এটা আমার কাছে মানে আমি খালেদা জিয়ার বক্তৃতা দিন ধরে শুনছি, নতুন কিছু মনে হয়নি। তার কারণ হলো আমি 2016 সালে মানে গত বছরের যে 19শে মার্চ যে বিএনপির কাউন্সিল হলো, কাউন্সিলে খালেদা জিয়ার এগুলোর সারসংক্ষেপ মোটামুটি সব বলে দিয়েছিলেন। একটাও যে আজকে হেডিংগুলো যে দেখছেন না, প্রধানমন্ত্রীর একক ক্ষমতায় ভারসাম্য চান খালেদা জিয়া, এই হেডিং 2016 সালের 20শে মার্চের পত্রিকাও পাবেন, একই হেডিং, লিড হেডিং, কারণ তখনও উনি এই কথাই বলেছিলেন। তো যাই হোক, ওখানে তিনি একটা কথা বলেছিলেন যে এই ভিশন 2030 আমি সারসংক্ষেপ তুলে ধরলাম, পরবর্তীতে আমি বিস্তারিত এবং এগুলি বাস্তবায়নের পদ্ধতি তুলে ধরব। তা আমি আশা করেছিলাম আজকে উনি বাস্তবায়নের পদ্ধতিও তুলে ধরবেন। তো ওটার থেকে আরও ইলাবোরেট করেছেন, অনেক কিছু অ্যাড করেছেন, কিছু ভালো দিকও আছে এর মধ্যে। কিন্তু ওই যে আমি বললাম বাস্তবায়নের পদ্ধতি, উনি প্রধানমন্ত্রীর একক ক্ষমতায় ভারসাম্য চান, কিভাবে এই ভারসাম্য টানবেন এই ডিটেলটা আবার নেই। বলতে পারেন এগুলো আমি ভবিষ্যতে আনবো, কিন্তু আমি ভেবেছিলাম যেহেতু এটা 1 বছর আগে উনি 1 বছর 2 মাস আগে উনি বলেছিলেন, 1 বছর 2 মাসে অন্তত এটার একটা রূপরেখা তৈরি হবে যে ভারসাম্যটা আমি এভাবে চাই। হ্যাঁ, মানে বাস্তবায়ন কল্পটা চাচ্ছেন আপনি, রূপকল্প। এটা বাস্তবায়নটা ঠিক ভিশনে বলাও যায় না, ভিশনটা কিন্তু একটা স্বপ্ন, তাই না? আমি বাংলাদেশটাকে কিভাবে দেখতে চাই 2030 সালের মধ্যে, উনি সেইভাবে ওই ভিশনটাই তুলে ধরেছেন। কিন্তু আর ওইটা হলো মিশন, আপনি যেটা বলছেন যে আমি কিভাবে করব, কিন্তু যেহেতু উনি 1-1.5 বছর আগে বলেছিলেন যে আমি এটা ডিটেইল করে বাস্তবায়নের পদ্ধতিও আমি তুলে ধরবো, আমি ভেবেছিলাম আজকে হয়তো সেটি থাকবে। যাই হোক, তো এটা নিয়ে ধরেন আজকে সবাই বড় করে দেখছে যে প্রধানমন্ত্রীর একক ক্ষমতায় ভারসাম্য বিষয়টা উনি একটা শব্দ উল্লেখ করেছেন যে আজ মনে হচ্ছে যে ওই প্রধানমন্ত্রীর হাতে এত ক্ষমতা থাকলে সেটা স্বৈরাচারের পর্যায়ে চলে যায়। এটা কিন্তু তার উপলব্ধিতে এসেছে। এই প্রশ্নটি আমি আপনাকে করব, আমি তার আগে মোস্তাফিজ শফির কাছ থেকে ঘুরে আসতে চাই। মোস্তাফিজ শফি, কালকে সমকাল কোন মানে বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে, বিশেষ করে ভিশন 2030 কোন কোন বিষয়গুলোকে লক্ষ্য রাখার চেষ্টা করেছে আপনি সেখানকার নির্বাহী সম্পাদক? আমরাও আসলে যে খালেদা জিয়া যেটা বলেছেন যে তার বক্তব্যের প্রধান বিষয়টাই ছিল যে প্রধানমন্ত্রীর একক ক্ষমতায় ভারসাম্য আনা, এটা কিন্তু তার ভিশন 2030 প্রধান উপজীব্য।
প্রধান উপজীবের বাইরে তো আসলে সমকাল যেতে পারে না বা কোনো পত্রিকায় যেতে পারে না। হয়তো আগামীকালকে দেখবো যে বেশিরভাগ পত্রিকারই হেডিং হয়তো শব্দ এদিক সেদিক হবে, কিন্তু ওই প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার বিষয়টাই আমরা যেটা চেষ্টা করেছি দেখলাম। হ্যাঁ, টেলিভিশনগুলো একই করেছে, আজকে যে অনলাইনগুলো আছে সেগুলো একই করেছে। আমরা চেষ্টা করেছি এটার মধ্যে যে কিছু অ্যানালাইসিস দেওয়া, আমরা কিছু বিশিষ্টজনের মানে মন্তব্য দিয়ে আলাদা স্টোরি করেছি, আমরা রাজনৈতিক দলগুলোর অভিমত দিয়ে আলাদা স্টোরি করেছি, এটাকে একটু দেখার চেষ্টা করেছি। তাৎক্ষণিকভাবে যে বিশ্লেষণগুলো করা যায় একেবারে তাৎক্ষণিকভাবে সেটা আমরা করার চেষ্টা করেছি, এবং সেটা আমরা আরও ধরেন কয়েকদিন ধরেই হয়তো এটা চলবে, গণমাধ্যমগুলো এই বিষয়গুলো কয়েকদিন ধরেই চলবে। আমিও মনে করি পিন্টু ভাই যেটা বলেছেন যে রাজনীতিতে যে হানাহানি সন্ত্রাস নানা রকম বিষয় আছে, তার মধ্যে কিন্তু এই ধরনের যেটা ভীষণ নিয়ে স্বপ্ন নিয়ে কাজ করার দিকে রাজনৈতিক দলগুলো উৎসাহী হচ্ছে, সেটা কিন্তু ইতিবাচক বিষয়। তবে আমার নিজের প্রশ্ন আছে যে এই ভীষণ খালেদা জিয়া দিয়েছেন, এই যে তার উপলব্ধির মধ্যে এসেছে যে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা অনেক বেশি হয়ে গেছে, এটা কিন্তু 91 সালে প্রধান দুই দল বসে সিদ্ধান্ত নিয়ে কিন্তু সংসদীয় গণতন্ত্রে ফিরেছিল বাংলাদেশ। তারপরে পরবর্তী যে সরকারগুলো তার মধ্যে খালেদা জিয়া বেশ কয়েকবার এসেছেন, এখন শেখ হাসিনা এখন ক্ষমতায় আছেন, কারো উপলব্ধিতে কিন্তু ক্ষমতায় থাকা অবস্থায় এটা আসেনি, যে জিনিসটা খুব জরুরি। এবং এটা আমি মনে করি যে এই ক্ষমতায় ভারসাম্য আনাটা একেবারে রাজনৈতিক সমঝোতার একটা বিষয়, এটা কিন্তু ইচ্ছে করলেই কেউ আনবেন না, এবং ক্ষমতায় থাকলে অবশ্যই কোনোভাবেই আনবেন না। আমি কোনোভাবেই বিশ্বাস করি না যে বিএনপি ক্ষমতায় আসলে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনবে, এটা কিন্তু মনে হয় না। এই জায়গাটায় জোর দেওয়া উচিত যে আসলে এই ভীষণগুলো, এখানে তো অনেক ভালো কথা আছে, 237টা বিষয় নিয়ে উনি আলোচনা করেছেন, 256টা অনুচ্ছেদ এখানে আছে, বিশাল, এবং 2 ঘন্টার বেশি সময় লেগেছে এটা পড়ে করতে। কিন্তু এর মধ্যেও কিন্তু কিছু প্রশ্ন আছে। খালেদা জিয়ার সংবাদ সম্মেলনে একটা জিনিস আমরা সব সময় দেখি, আমরা সংবাদকর্মীরা, যে ওখানে সাংবাদিকদের প্রশ্নের সুযোগ খুবই কম থাকে। গত 1-2টা প্রেস কনফারেন্সে উনি 3-4 জনকে প্রশ্নের সুযোগ দিয়েছিলেন, প্রশ্ন নিয়েছিলেন, কিছু উত্তর আমরা পেয়েছিলাম। আজকে অনেকে চেষ্টা করেছিলেন, আজকে চেষ্টা করেছেন, আজকে এটা নিয়েও কিন্তু অনেক প্রশ্ন আছে, আমার মধ্যে অনেক প্রশ্ন আছে, নিশ্চয়ই যারা উপস্থিত ছিলেন, আমি ছিলাম না, তাদের মধ্যেও প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা পাইনি। সংবাদ সম্মেলন মানে কিন্তু আসলে দ্বিপাক্ষিক বিষয়, যে আপনি বলবেন, আমি শুনবো, তারপরে আমার মধ্যে কোনো প্রশ্ন থাকলে সেটা এটা মানে বিএনপির বিষয়টা সংবাদ ব্রিফিং এর মতোই হচ্ছে। এবং এইটাতে আসলে আমরা এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু সব পাচ্ছি না। যদি আপনি থাকতেন, আমি ধরে নিই, যদি প্রশ্ন করার সুযোগ থাকতো এবং আপনি সেখানে থাকতেন, সংবাদকর্মী হিসেবে আপনার প্রথম প্রশ্নটি ঠিক কি হতো? আচ্ছা, আমার একটা বিষয় আমার খুবই জানতে ইচ্ছে করে এখনো, যে বিএনপি বলছে যে উচ্চ মধ্যম আয়ের দেশ করবে বাংলাদেশকে 2030 সালের মধ্যে, এবং মাথাপিছু আয় $5,000, মাথাপিছু আয় 5,000। আমরা যখন 2015 সালের 1 জুলাই বিশ্বব্যাংক যখন বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসাবে ঘোষণা করলো, তারপরে কিন্তু আমাদের সরকার, এখন যে সরকার আছে, তারা একটা টার্গেট নির্ধারণ করলো যে 2021 সালের মধ্যে তারা মধ্যম আয়ের দেশে, উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। আমাদের দেশে একটি গবেষণা প্রতিষ্ঠান আছে, খুবই রিনাউন্ড, আপনারা জানেন, যে সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। তারা এটাকে আরও একটু কনজারভেটিভ হয়ে আরও একটু করে যে ঠিক আছে, না 2021 হবে না, তারা দিল যে 2024 সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে বাংলাদেশ পরিণত হবে। তো 2024 সালের মধ্যে যদি আমি উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হয়ে যাব, সেটা কিন্তু মানে $4,500 প্লাস 5,000-এর মতো, এবং $4,500 প্লাস থেকে কিন্তু $12,000 পর্যন্ত কিন্তু উচ্চ মধ্যম আয়ের দেশের আয়ের যে হিসাবটা, সীমাটা। তো সেই সীমায় যদি আমি যাই, তাহলে আমি কি আরো একটু পিছিয়ে যাচ্ছি? আমি কেন তাহলে 2030-এ উচ্চ মধ্যম আয়ের দেশ হব? আমাদের বিএনপির হিসাবে কি এই জায়গায় কোনো ভুল আছে? যারা এই রূপকল্প তৈরি করেছেন তারা কি কোনো একটা ভুল করেছেন? এটা কিন্তু এই পিন্টু ভাই যেটা বললেন যে গত বছরও যখন তারা বলেছিলেন, তারপর থেকেও আমার এই প্রশ্নটা কিন্তু আছে। আমরা আমাদের পত্রিকায় এই প্রশ্নটা উত্থাপন করেছিলাম একবার, আমরা কিন্তু বিএনপির পক্ষ থেকে এটা নিয়ে কোনো পাই নাই। আজকে আমি উপস্থিত থাকলে কিন্তু আমি এই প্রশ্নটাই করতাম। আপনি বলতে চাইছেন যে এখানে অর্থনীতিবিদদের হিসাব হলো, এখানে কংক্রিট হিসাব হলো 2024, সেখানে আপনি 30-এ কেন বলবেন? আপনি তো 2024-এ আগে করার মানে কথা বলবেন। আর যেটা হচ্ছে 2030 আপনার ভীষণ কেন? আপনি কি 2030-এ ক্ষমতায় যাবেন নাকি কবে ক্ষমতায় যাবেন, সেই বিষয়গুলো কিন্তু নাই। এটা তো ক্ষমতায় গেলে বাস্তবায়নের বিষয়, কিন্তু
আমার মনে এই প্রশ্নটাই প্রধান প্রশ্ন আসছে যে আমি 30 কেন, আমি তো আসলে 2024-এর মধ্যে আছি, আমি 24-এই উচ্চ মধ্যমায়ের দেশ হতে চাই। আমাদের হাতে বেগম জিয়ার একটি বক্তব্য রয়েছে, আপনি চম্পক অংশ এবং আওয়ামী লীগের প্রতিক্রিয়া একটু দেখে এসে বরং আমরা আলোচনায় ফিরি, তাতে সুবিধাই হবে। ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে ভবিষ্যৎমুখী এক নতুন ধারার রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চায়। একক নির্বাহী ক্ষমতা সংসদীয় সরকারের আবরণে একটি স্বৈরাচারী এক ন্যায়তান্ত্রিক শাসনের জন্ম দিয়েছে। বিদ্যমান অবস্থার অবসানকল্পে সংবিধানের প্রয়োজনীয় সংশোধনীর মাধ্যমে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতার ক্ষেত্রে ভারসাম্য আনা হবে। সংবিধানের এককেন্দ্রিক চরিত্র অক্ষুণ্ণ রেখে বিদ্যমান সংসদীয় ব্যবস্থা সংস্কারের অংশ হিসেবে জাতীয় সংসদের উচ্চ কক্ষ প্রতিষ্ঠা করার বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে। বিএনপি সংবিধানে গণভোট ব্যবস্থা পুনঃপ্রবর্তন করে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃস্থাপন করবে। বিএনপি বিশ্বাস করে আমাদের সীমান্তের বাইরে বাংলাদেশের বন্ধু রয়েছে, কিন্তু কোনো প্রভু নেই। বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে। মুসলিম উম্মাহ ও প্রতিবেশী দেশসমূহের সাথে বিশেষ সম্পর্ক গড়ে তোলা হবে। আমরা 2020-30 সালের মধ্যে বাংলাদেশকে একটি আধুনিক গণতান্ত্রিক উচ্চ মাধ্যম আয়ের দেশে পরিণত করতে চাই। আমরা একটু ওবায়দুল কাদেরের বক্তব্য দেখে আসতে চাই। একটি ফাঁকা প্রতিশ্রুতি, ফাঁপানো রঙিন বেলুন, এই বেলুন অচিরেই চুপসে যাবে। জাতির সাথে এটি একটি তামাশা, প্রতারণা ছাড়া আর কিছু না। বিএনপি ইমিটেট করতে পারে কিন্তু ইনোভেট করতে পারে না। বেগম জিয়ার আজকের বক্তব্য তার দলের অজ্ঞতাকে নগ্নভাবে প্রকাশ করেছে। উনি কি করে রাষ্ট্রপতিকে সম্মান দেবেন? ক্ষমতায় থাকতেও তিনি তার দলের রাষ্ট্রপতিকে বিনা কারণে অপসারণ করেছেন। জাহিদুল হাসান, আমি প্রশ্ন করব নাকি আপনি কিছু দেখছিলেন মনে হয়, যে নাকি আমরা একটা বিরতি নিই? বরং বিরতির পরে আমরা আলোচনায় ফিরি। দর্শক, আমরা বিরতির পরে এটি নিয়ে আরও বিশ্লেষণে যাব, নিশ্চয়ই আপনাদেরকে তখন সাথেই পাবো। আবারও স্বাগত। নিউজরুম সংলাপে আলোচনা করছিলাম বেগম খালেদা জিয়ার ভিশন 2030 যেটি উপস্থাপিত হয়েছে সেটি নিয়ে। দুজন সিনিয়র সাংবাদিক আবারও পরিচয় করে দিই যাদের সাথে, জাহিদুল হাসান পিন্টু এবং মুস্তাফিজ শফি। যেটি পিন্টু ভাই আপনি যেটা আজকে আপনারা ওই যে শফি উনি পত্রিকা সম্পাদনা করেন, উনিও যেটা বলছিলেন যে সব কাগজে হাইলাইট করছে যে ওই প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা, একক ক্ষমতার ভারসাম্য জিনিসটা না। এটা খালেদা জিয়া বলেছেন যে বিগত সাম্প্রতিক বছরগুলোর অভিজ্ঞতায় দেশবাসী গভীরভাবে উপলব্ধি করেছে। আমি বলছি এটা দেশবাসী উপলব্ধি করার চেয়ে উনি যে উপলব্ধি করেছেন এর জন্য ওনাকে একটু ধন্যবাদ দেওয়া যায়। হ্যাঁ, যে কারণ এই ক্ষমতাটা কিন্তু উনিও ব্যবহার করে এসেছেন। কারণ সবই বলছিলেন যে 91-এ কিন্তু এই যে সংশোধনীটা আসে, তো এক সময় 72 সালের সংবিধানেও প্রধানমন্ত্রীকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছিল। 91 সালে যখন আপনার দ্বাদশ সংশোধনী করা হয় সেখানে এই প্রধানমন্ত্রীকে আরো বেশি ক্ষমতা দেওয়া হয়। আচ্ছা, মুস্তাফিজ সাহেব আরেকটা কথা বলতে চাইছিলেন সম্ভবত, যে 3 জোটের রূপরেখায় মানে আগে সেখানে ঠিক কি বলা ছিল? না, 3 যখন তারা কেউই ক্ষমতা প্রাপ্ত হননি। না 3 জোটের রূপরেখায় একটা রাষ্ট্র পরিচালনার নীতি তুলে ধরা হয়েছিল। ওটা কিন্তু এত ডিটেইল ছিল না। আচ্ছা, হ্যাঁ, ওটা আপনার 19 নভেম্বর, এটা আমার মনে আছে। হ্যাঁ, খুব ছোট্ট একটাই ছিল আপনার রাষ্ট্র পরিচালনার নীতিগুলো। এখানে অসাম্প্রদায়িক রাষ্ট্র হবে, রেডিও টেলিভিশন তখন বিশাল ব্যাপার ছিল। এখন তো আমরা কথা বলছি প্রাইভেট টেলিভিশন, তখন স্বায়ত্তশাসনের একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, শুধু বিটিভি ছিল, এখন তো স্বায়ত্তশাসন দরকারই নাই, কারণ এত টেলিভিশন হয়ে গেছে। এগুলো ছিল। জুডিশিয়ারির সেপারেশনের কথা বলা ছিল।
এই সংসদীয় ব্যবস্থায় ফেরার কথা বলা ছিল, নির্বাহী ক্ষমতা নিয়ে না, ওই যেহেতু সংসদীয় ব্যবস্থায় আসবে, সংসদীয় ব্যবস্থায় আসলে এমনি আপনার কালেকটিভ আপনার জবাবদিহি থাকবে সংসদের কাছে। হ্যাঁ, সো এটা ডিটেলে বলার দরকার ছিল না, কিন্তু আমাদের আচরণে তো আপনার অন্যরকম। এখন আপনি যদি বলেন প্রধানমন্ত্রীর একক নির্বাহী ক্ষমতা আপনি কমিয়ে দিবেন, কিন্তু আপনার দল, আপনার একক যদি কর্তৃত্ব থাকে, তা আপনি কাগজে কলমে কি লিখলেন না লিখলেন যায় আসে না। এখন যে ধরেন একক ক্ষমতা দেওয়া আছে প্রধানমন্ত্রীর কাছে, ধরেন এই অনেকগুলো মন্ত্রণালয় রাখেন, সংস্থাপন রাখেন, প্রতিরক্ষা রাখেন, একসময় স্বরাষ্ট্র রাখতেন, হ্যাঁ, যেগুলো তো ফুল মিনিস্টার নাই এগুলি কিন্তু প্রধানমন্ত্রীর কাছে, কেন প্রধানমন্ত্রী এগুলি ছেড়ে দিলেই পারেন। আমি বলছি বিদ্যমান অবস্থায়ও আপনি যদি চর্চা করতে চান, তা আপনি ক্ষমতা চর্চা কম করলেন, আপনি ডিস্ট্রিবিউট করে দিলেন, সেটা কিন্তু সম্ভব। এখন খালেদা জিয়া যে কথা বলছেন, যেটা শফির আপনার আশঙ্কা, ওই আশঙ্কাটা খুবই স্বাভাবিক, কারণ এই কথাটা উনি প্রথম যেদিন বললেন 19 মার্চ 2016, ওই দিন ছিল বিএনপির কাউন্সিল। ওই কাউন্সিল অধিবেশনে বিএনপি চেয়ারপারসনকে সমস্ত ক্ষমতা দিয়ে দেওয়া হলো, বলা হলো বিএনপির নির্বাহী কমিটি, জাতীয় স্থায়ী কমিটির যেগুলি শূন্য পদ আছে, সমস্ত পদ চেয়ারপারসন এককভাবে পূর্ণ করতে পারবেন। এবং আরও বলা আছে, ওই আপনার 8 নম্বর ধারাটা যদি দেখেন বিএনপির গঠনতন্ত্রের, ওখানে স্পষ্ট বলা আছে এই যে কাউন্সিলের মধ্য দিয়ে কমিটি হলো, একটা গণতান্ত্রিক উপায়ে কমিটি হলো, চেয়ারপারসন চাইলে এই সমস্ত কমিটি বাতিল করে দিতে পারেন। যে দলের নেত্রী একক ক্ষমতা এতভাবে আপনি ভোগ করছেন, সেই দলের নেত্রী, দলের ক্ষমতাটা যখন আপনি ডিসেন্ট্রালাইজ করলেন না, আপনি যখন এখানে কোনো ভারসাম্য আনলেন না মহাসচিবের সঙ্গে ওনার বা কো চেয়ারপারসনের সঙ্গে ওনার, এটা তো দুই দলের ক্ষেত্রেই আসলে আমরা দেখি একই কথা, কিন্তু আওয়ামী লীগের গঠনতন্ত্র অনেকটা গণতান্ত্রিক, সেটা আবার আলাদা জিনিস, বুঝছেন? আচ্ছা, হ্যাঁ, প্র্যাকটিসটা কি সেটা কিন্তু ভিন্ন। কাউন্সিলে তো, কাউন্সিলের যে কথাটি বলছেন, কাউন্সিলে তো একই কিন্তু ঘটনা অ্যাপ্রুভ করাই নিতে হয়। হ্যাঁ, কিন্তু উনি তো কমিটিই বানাইলেন না। আমি যেটা বলছি, উনি দলের মধ্যে এই অবস্থা, উনি কিন্তু একক ক্ষমতার অধিকারী। উনি যখন রাষ্ট্র ক্ষমতায় আসবেন, ওখানে ওনাকে ওই যেটা ওনার আশঙ্কা ছিল, তো উনি সেই জায়গায় ক্ষমতার ভারসাম্য আনবেন কি করে? এখন আমি যদি বলি আনবেনও, সংবিধান সংশোধন করে আমি নিয়ে আসলাম, চর্চাটা করব কি না ওই সন্দেহটা কিন্তু থেকেই যায়। আমি প্র্যাকটিসটা কী করবো? প্র্যাকটিসটা তো আপনার কাগজে কলমে না থাকলেও আপনি প্র্যাকটিস করতে পারেন। আমার হাতে ক্ষমতা আছে, আমি ইউটিলাইজ করলাম না, আমি ভাগ করে দিয়ে দিলাম, তুমি এটা দেখো, তুমি এটা দেখো। আমার চিফ জাস্টিস নিয়োগের কথা বলা আছে, রাষ্ট্রপতি এককভাবে এই জায়গায় পারেন, আর প্রধানমন্ত্রী নিয়োগ দিতে পারেন, দুইটা কাজ রাষ্ট্রপতি করতে পারেন, আর বাদ বাকি কাজ প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি করে। প্রধানমন্ত্রী পরামর্শ দিল না, রাষ্ট্রপতিকে বললো আপনি এটা করেন, আমার কাছে যেন ফাইল না আসে। আসলাম দেখ সম্ভব, এটা হলো চর্চার বিষয়। হ্যাঁ, আপনি আগে চর্চাটা হতে হবে দলের মধ্যে। ব্যক্তি নিজের চর্চা যদি ঠিক না থাকে, কাগজে কলমে আপনি যত ক্ষমতা কমই দেন না কেন, কাগজে কলমে কোনো ক্ষমতা আপনাকে দিল না, কিন্তু আপনি যদি একক ব্যক্তি হয়ে থাকেন দল চালনার, পার্লামেন্টে আপনার বিরুদ্ধে তো কেউ কথা বলবে না। যেখানে 70 অনুচ্ছেদ বিদ্যমান, হ্যাঁ, ওখানে তো আপনি কোনোই এমপিও আপনার বিরুদ্ধে যেতে পারেন, কথা বলার সুযোগই নেই। এইটা একটা, যাই হোক, তবুও এই জিনিসটা আমি মনে করি যে এটা প্র্যাকটিসের বিষয়, চর্চার বিষয়, আপনি কিভাবে আপনার ক্ষমতার ব্যবহার করবেন। আর পরের ধাপটা যেটা এনেছিলেন, ওইটা আমি দেখলাম খালেদা যে একটু শিফট করেছেন, যে জাতীয় সংসদের উচ্চ কক্ষ প্রতিষ্ঠা করার বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে। এটা সেদিন উনি বলেছিলেন, একদম পরীক্ষা নিরীক্ষা না, করা হবে। জাতীয় সংসদের উচ্চ কক্ষ প্রতিষ্ঠা করা হবে, মেধাবী, যোগ্য এবং সমাজের মানে ওই পেশাজীবীদের মধ্য থেকে সমন্বয়ে, হ্যাঁ, যেটাকে আপনার আওয়ামী লীগ এটাকে টুইস্ট করেছিল যে এই সিভিল সোসাইটির লোকজনকে, যারা জীবনে পার্লামেন্টে আসতে পারবে না, তাদেরকে আনার ষড়যন্ত্র হচ্ছে। সেই জায়গাটা দেখলাম খালেদা যে একটু শিফট করে বলেছেন যে আপনার পরীক্ষার বিষয়টি দেখা হবে, চলে এসেছে। এই জায়গাটা একটু শিফট, মেজর শিফট আমি দেখতেছি এই জায়গায়। যাই হোক, এইটাও আমি মনে করি একটা প্র্যাকটিস, যেহেতু বিএনপির ভিতরে আলোচনা হচ্ছিল, এটা নিয়ে আলোচনা হচ্ছিল এবং এটা বিরোধিতা ছিল এক ধরনের, গতকালকে এটা নিয়ে বেশ আলোচনা হয়েছে, অন্তত সে অতটুকু তো অ্যাকসেপ্ট করে এসেছে। আর এমনিতে ধরেন অন্যান্য বিষয় যদি বলি, আমি 91 থেকে যদি আমরা ধরি, না আমি আবার আসবো আপনার কাছে, এটি নিয়ে মোস্তাফিজ শফি আপনার কাছে জানতে চাই। একটু আগে দেখছিলাম যে নতুন ধারার রাজনীতি, অর্থনৈতিক বিপ্লবের স্বপ্ন দেখানোর একটি চেষ্টা, এটি বিএনপির কাছ থেকে মানুষ কতখানি আসলে পেতে পারে? এটা তো আমি তো এটা দিয়ে আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে আমার প্রথম প্রশ্নটা কি হতে পারতো, আমি তো এই জায়গায় কনফিউজড।
পিন্টু ভাই যে বিষয়টা বললেন আমি সেখান থেকে আমি সেই জায়গায় একটু যেতে চাই আপনার প্রশ্নের সূত্র ধরে, যে আমাদের আসলে ভীষণ বলেন, রূপকল্প বলেন, যাই বলেন, এগুলো বাস্তবায়নের চিন্তা কিন্তু কে করতে পারবে কে পারবে না বিষয়টা করতে হবে আমাদের রাজনৈতিক সংস্কৃতি আলোচনা পর্যালোচনার মাধ্যমে। কারণ আপনি ক্ষমতায় গেলে বলছেন এগুলো করবেন, আপনি এখন আপনার দলের ভিতরে করতে পারছেন কিনা, করছেন কিনা, সেই বিষয়গুলো কিন্তু আমি সাধারণ মানুষ হিসাবে, জনগণ হিসাবে, ভোটার হিসাবে কিন্তু আমি সেটাই দেখব, যে আমি কাকে ভোট দেবো, কাকে ভোট দিয়ে ভীষণ 2030 বাস্তবায়নের জন্য দায়িত্ব দেব, তিনি তার জায়গাটায় এখন যিনি যে জায়গায় আছেন সেই জায়গায় উনি কি চর্চা করছেন, উনি আগে যে জায়গায় ছিলেন সেই জায়গায় কি চর্চা করেছেন, এই বিষয়গুলো কিন্তু এখন করতে হবে। আমরা বলছি যে খুবই পজিটিভ বিষয়, এই ধরনের চর্চার মধ্যে আমাদের রাজনৈতিক দলগুলো আসা দরকার। আবার এই চর্চা যাতে আসলে একেবারে ফাঁকা বলি না হয়, একেবারে অন্তঃসার শূন্য না হয়, যে শুধুমাত্র কথার শুধুমাত্র ভোটারদের এক ধরনের আকর্ষণ তৈরি করার জন্য করা, এটা যাতে না হয় সেই দিকে কিন্তু আমাদের নজর দিতে হবে। আর অর্থনীতিটা আমাদের যে বিষয়টা হচ্ছে, অর্থনীতির আসলে মূল সিনারিওটা রিয়েল অর্থে অর্থনীতিবিদদের সঙ্গে আলোচনা করে, শুধুমাত্র অর্থনীতি কিন্তু শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য হয় না। আমি জানি যে আমাদের খুবই বাংলাদেশের খুবই সর্বজন শ্রদ্ধা অর্থনীতিবিদ সাইফুর রহমানকে কিন্তু, এবং উনি আমাদের এলাকার লোক, সিলেট অঞ্চলের লোক, ওনাকে কিন্তু সাধারণ মানুষ পছন্দ করতো না, উনি কিন্তু সাধারণ মানুষের কোনো কথাবার্তা শুনতেন না, ওনার একটা আলাদা হিসাব ছিল এবং উনি ওই হিসাবে করতেন এবং ঠিক কাজটাই করতেন। এই যে জায়গাটা, অর্থনীতিটা কিন্তু এরকমই, অর্থনীতি কিন্তু রাজনৈতিক ফাঁকা বলি দিয়ে হবে না, অর্থনীতির হিসাব নিকাশটা ঠিক করে অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই যে 256টি দফা না কয়েকটি পরিচ্ছদ, এর মধ্যে কোন কোন বিষয়গুলোকে আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, অথবা যে আলোচনা আমরা করছি যে আসলে বিশ্বাসের একটি ঘাটতি রয়েছে? আমি যেমন চেষ্টা করেছিলাম, আমি এর মধ্যে জাস্ট তাৎক্ষণিকভাবে উল্টে দেখার চেষ্টা করেছিলাম যে মানে অসাম্প্রদায়িক চেতনার জায়গায় আসলে বিএনপি কি বলেছে, জঙ্গিবাদ মোকাবেলার জায়গায় মোকাবেলার জায়গায় বিএনপি কি বলেছে, মুক্তিযুদ্ধ যুদ্ধাপরাধের বিচারের ব্যাপারে কি বলেছে। যুদ্ধাপরাধের বিচার আমি পাইনি, আমি জানি না পিন্টু আছে ওখানে যুদ্ধাপরাধের বিচারের বিষয়টি কিন্তু নেই এই জায়গায়। ওটা উনি ভালো একটা কথা বলেছেন, মুক্তিযোদ্ধাদের একটা অনার দিবেন, অনার দেবেন, এটা আছে, রাষ্ট্রীয় সম্মানের একটি কথা বলেছেন, এটা অনার দিবেন। পাশাপাশি যুদ্ধাপরাধীদের রাজাকারদের ব্যাপারে কি বলা হবে এই বিষয়ে কয়েকটা শব্দও নাই। আমি কোনো শব্দ পাই নাই, আমি তাৎক্ষণিক ইয়েতে পাই নাই। আমি ভাবছি যাওয়ার পর সম্মানিত নাগরিক হিসেবে ঘোষণা করবেন। তো রাজাকারদের তো ঘৃণিত ব্যক্তি হিসেবে ঘোষণা করার কথা বলেননি। এখন তো দেশে একটি বিচার চলমান আছে এবং যুদ্ধাপরাধের এই বিচার কিন্তু বহু আকাঙ্ক্ষিত একটি বিচার, এবং সেখানে অনেক রাজাকারের, অনেক যুদ্ধাপরাধীর অলরেডি বিচার সম্পন্ন হয়েছে, সামনে কিন্তু আর অনেকগুলো বিচার আছে। সেখানে যদি আমি এক লাইনও না পাই, আমি যদি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে, যেটা আমরা মানে 3 জোটের রূপরেখার কথা বলি, যেটা আমাদের মুক্তিযুদ্ধের চেতনার একবারে প্রধান জায়গা, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনার এক নাম্বার যদি বলেন সেটা, আমি সেই জায়গায় যদি পাই অল্প কয়েক লাইন, আমার কাছে একটু খটকা লাগে কিন্তু এই জায়গাটায়। এবং ধরেন এই জায়গাগুলো তো বিএনপির বিরুদ্ধে তো অভিযোগ আছে, সাম্প্রদায়িক বাংলাদেশ যে একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত হলো, তার পিছনে বিএনপির এক ধরনের অবদান শব্দটা যদিও পজিটিভ, এক ধরনের ভূমিকা থাকার কথা তো আমরা সবসময় বলে আসছি। এদেশের রাজনৈতিক বিশ্লেষকরা, বুদ্ধিজীবীরা থেকে শুরু করে রাজনীতিবিদরা সবাই বলে আসছেন। তো সেই জায়গা থেকে কিন্তু আমি খুব স্ট্রং বক্তব্য পাচ্ছি না। জঙ্গিবাদ মোকাবেলার জায়গায় যে স্ট্রং বক্তব্য যেটা, সেটা যদিও একটা জাতীয় ঐক্যের কথা বলা আছে আমি দেখলাম, তারপরে কিন্তু এই জায়গাটা খুব স্ট্রং না। মানে প্রত্যাশার জায়গা থেকে আপনি ভাবছিলেন যে একটা ভুল শুধরানোর একটি দুঃখ প্রকাশ বা এই ধরনের অবশ্যই সম্পর্ক ছেদের একটি বিষয় থাকলেও থাকতে পারে। অবশ্যই জাহিদুল হাসান পিন্টু, যেটি আসলে আমরা টকশোতে অনেকবার বিএনপির অনেক সুশীল সমাজের মানে বিএনপি পন্থী যারা, তারা কিন্তু বলেছেন যে জামাতের সাথে সম্পর্ক থাকবে না, এটি তারা চাইছেন এরকম একটি ঘোষণা দেওয়া হোক, অনেক রকম কথা আমরা শুনেছি। কিন্তু বাস্তবতা হলো এই ভিশন 2030-এ কিন্তু সেদিক থেকে আসলে একেবারেই বিপরীতমুখী অবস্থানে রয়েছে বিএনপি। হ্যাঁ, এই জায়গাটা তো তারা স্পষ্ট কিছু করেনি, বরং ইনক্লুসিভ সোসাইটির কথা বলেছে। কিন্তু এই জায়গায় আপনি যুদ্ধাপরাধীদের সঙ্গে বা জামাতের সঙ্গে নিয়ে করবেন কি না, এটা প্রশ্নটা থেকেই যায়। তো সেই জায়গাটা তারা স্পষ্ট করেনি, ওটা ভবিষ্যতে করবে কি না সেই ধরনের কোনো ইঙ্গিতও নেই। সো এটা আপনি ধরেই নিতে পারেন যে জামাতকে সঙ্গে নিয়েই করবে। এটার আরেকটা আপনার পক্ষে তার বক্তব্য আছে, বিএনপির ফরেন পলিসির কথা যেখানে বলা আছে, আপনি দেখবেন সেটা না বললেও হতো, কিন্তু স্পষ্ট করে বিএনপিকে বলতে হয়েছে
মুসলিম উম্মার সাথে সুসম্পর্ক এবং প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রেখে চলবে। তা আপনি মুসলিম উম্মাহ এই শব্দটা আলাদা আপনাকে বলতে হয়েছে। আপনি যদি না বলতেন, আপনি যদি বলতেন সকলের সঙ্গে বন্ধুত্বমূলক সম্পর্ক রাখবো, সবাই কাভার হয়ে যায়। আপনি এই জায়গায় আলাদা এমফেসিস দিয়েছেন। তো যে জায়গায় আপনি ওই যে মুসলিম উম্মাহ বলতে আপনি এখানে কিন্তু ওই যে জামাতকে সাথে নিয়েই আপনি চিন্তা করছেন, কিন্তু আলাদা এমফেসিস সীমান্তের বিচারের ব্যাপারে দেওয়া হয় না। সীমান্তের একটা কথা বলেছে যে সীমান্তের পাশে আমাদের আসলে বন্ধু আছে, কোনো প্রভু নেই, এরকম একটা কথা। হ্যাঁ, সেটা উনি বলেছেন। আবার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলবেন, সেটাও বলেছেন। তো আমি বলছি এগুলো আলাদা করে বলা, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক এবং মুসলিম উম্মার সঙ্গে সুসম্পর্ক। আমাদের সংবিধান অনুযায়ী কিন্তু কারোর সঙ্গে শত্রুতা নয়, বৈরিতা নয়, সবার সঙ্গে বন্ধুত্ব। সেটা যদি বলে যেত ওই যে উনি যেটা সব কাভার করে যায়, তার মানে এখানে একটা ওই যে ওই ধর্মের কার্ড, যেটা উনি বলছিলেন যে সাম্প্রদায়িকতার বিষয়টা, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা স্পষ্ট করে বলেছে, কিন্তু 3টা ধারায় বলেছে। এটাকে আরও ডিটেল করা ওনার যেটা আশা ছিল, ওই আশাটা আমারও ছিল। উনি যখন বলছেন যে এইটা আওয়ামী লীগও একই ক্যারেক্টার, এই জায়গায় আমি যা দেখলাম যে সব ধর্মের সমান অধিকার দেওয়া হবে, তাহলে রাষ্ট্রধর্মটা বাতিল করার কথাটা বলে দিতেই পারতেন। কিন্তু সেই জায়গাটা কিন্তু যাওয়ার ওই রিয়েলিটি নাই বলে যেটা আওয়ামী লীগ মনে করে, বিএনপিও সেই জায়গায় আছে। কিন্তু কিছু কিছু জায়গায় ভাঙতে হয়, সেই ভাঙ্গার জায়গাটাও ওনারা জাননি। তা আমি আরেকটা বিষয় আপনার এখানে আসতে চাইছিলাম। জি, একটি বিষয় আমি একটু প্রস্তাব করতেই চাই যে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এবং উগ্রবাদ, এটি নিয়ে তারা 3টি দফায় তারা বেশ কিছু কথা বলতে চেয়েছে বিএনপি। সেটি কি মানে এটিকে কোনো নজর করা কিছু বলা রয়েছে? যেটি কিছুক্ষণ আগে মোস্তাফিজ বলছিলেন যে তাদের সময় এই ধরনের একটি উত্থানের প্রচেষ্টা ছিল বলে অভিযুক্ত তারা, সেক্ষেত্রে আর বর্তমান যে বাস্তবতা জঙ্গিবাদে আমরা যে বাস্তবতা তৈরি হয়েছে বাংলাদেশে, সেক্ষেত্রে কি বিএনপি সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারলো না? এটা গত মানে বিশেষ করে হোলি আর্টিজান অ্যাটাকের পর বিএনপি যে ইস্যুটা তুলেছে, জাস্ট সেটাই কপি করেছে যে আপনার জাতীয় ঐক্যমত গঠন। হ্যাঁ, তো জাতীয় ঐক্যমত গঠন তো আপনার এটা অলরেডি ওই আওয়ামী লীগও রিজেক্টই করে দিয়েছে, যে মনেই করছে যে সারা দেশের মানুষ তো এই জায়গায় ঐক্যমত। কিন্তু এছাড়া তারা তাদের বলবার কি রয়েছে এই জায়গায়? না, আপনার এখানে স্পষ্ট করে বলা উচিত ছিল যে আমার দেশে কি কি কারণে, এটা তো ডিটেল করার কথা। আমি আপনাকে আগেই বলেছি, খালেদা জিয়ার বক্তব্যটাই ছিল যে বিস্তারিত বাস্তবায়ন পদ্ধতি তুলে ধরা হবে, যেটা 2016-এর 19 মার্চ বলেছিলেন। তা আমি আশা করেছিলাম এখানে এই জঙ্গিবাদ দমনের এক কথার মধ্যে না দিয়ে সমাজে কি কি উপাদান থাকলে পরে জঙ্গিবাদের সৃষ্টি হয়, সেই উপাদানগুলো সমূলে যে নষ্ট করে দেওয়া, বা রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক কি হবে, এটা ডিটেইলিং করা, এবং এটার সঙ্গে জড়িত যারা তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ আমি নেব, সেই জায়গাগুলো ক্লিয়ার করতেই হবে। ক্লিয়ার করা নেই। বলতে পারেন যে ওনারা হয়তো এটা জাস্ট টাচ করে গেছেন, যখন আরও ডিটেলের কাজ হবে। কিন্তু আর ডিটেলের কাজটা হবে কি? কারণ এটা ধরেই তো নির্বাচনী ইশতেহারটা হবে। এটা কিন্তু খালেদা জিয়ার ঘোষণায় ছিল। আচ্ছা, হ্যাঁ, ওই যে যখন সারসংক্ষেপ যখন দেয় যে এটা ধরে ডিটেল এবং বাস্তবায়নের পদ্ধতি পেশ করা হবে এবং সেটার ভিত্তিতে ইশতেহার ঘোষণা করা হবে। তো এটাকে আমরা একটা নির্বাচনী ইশতেহার হিসেবে নিতে পারি। তো এই জঙ্গিবাদ না শুধু, আমি বলছি যে এখানে আরও কিছু বিষয় ভালো ভালো দিক যে নাই তা না। কিন্তু আমি তো দেখছি লোয়ার জুডিশিয়ারিতে একটা জুরি বোর্ডের কথা বলছেন, এটা ভালো দিক। করুক, ন্যায়পালের কথাও কিন্তু না, এই যে ন্যায়পালের বিষয় যে আনলেন, এখানে বলা আছে, আমি আনিনি, বলা আছে। হ্যাঁ আছে, আমি এটা দেখেছি। ন্যায়পাল 1980 সালে ন্যায়পাল আইন হয়েছে বাংলাদেশে। তো আপনার কত বছর গেল? 37 বছর বাস্তবায়ন করলেন না কেন? এর মধ্যে তো আপনি 3বার ক্ষমতায় এসেছেন। অথবা আপনি স্পষ্ট করে বলছেন যে 74-এর বিশেষ ক্ষমতা আইন বাতিল করবেন। আমার কাছে তো ওটা খটকা লাগে। 91-এর ইশতেহারও আপনি বলেছিলেন বাতিল করবেন, এরপর 91-এ ক্ষমতা আসলেন, 2001-এ ক্ষমতা আসলেন, করেননি। তবে ভালো একটা দিক আরও একটা হলো, এবার স্পষ্ট করে বলেছেন বিতর্কিত 57 ধারা বাতিল করবেন। এটা ওনারই সৃষ্টি, কিন্তু 2006-এ উনি 57 ধারা এই আইসিটি অ্যাক্ট 2006-এ অ্যাড করেছিলেন। আওয়ামী লীগ এসে সেটার আরও বাড়িয়ে দিয়েছে, মানে শাস্তির মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে 2013-এ। তো যদি বলতেন ওই আইনটা করে আমরা ভুল করেছিলাম, আমি খুশি হতাম। ভুল স্বীকার করলে তো দোষের কিছু নাই। ওই আইনটার কথা আমি একটু আগে বলছিলাম যে ভুল স্বীকার করার, হ্যাঁ, এই আইনটা তো ওনারা করেছিলেন। আওয়ামী লীগ হয়তো তখন অত ব্যবহার হয় না, আওয়ামী লীগের সময় এটা ব্যবহার হচ্ছে। কিন্তু এই যে আজকে জনগণের কথা মনে করে জনগণ এটাকে বিতর্কিত বলছে, উনি সেটা অ্যাকসেপ্ট করেছেন যে এটা বাতিল করার কথা বলছেন। কিন্তু আমাকে
বিশ্বাসের জায়গাটা, ওই যে আস্থার জায়গাটা, যেটা ৭৪-এর বিশেষ ক্ষমতা আইন বাতিল করবেন বলেছিলেন 91-এ, কিন্তু গত কয়েক বছর ক্ষমতা আসার পরও করেননি। এরকম বেশ কিছু জিনিস এখানে রয়ে গেছে, যেগুলো বিশেষ করে আপনার সুশাসনের কথা যদি বলেন। হ্যাঁ, আমি সুশাসনে আসলে সুশাসন এবং বিদ্যুৎ জ্বালানি সহ আরও বেশ কিছু বিষয় আমি কথা তুলবো, এবং মোস্তাফিজ শফি আপনার কাছে তখন আমি আসবো। সুশাসন এবং বিদ্যুৎ জ্বালানিতে বিএনপি যে অবস্থা রেখে গিয়েছিল, তার বিপরীতে তার ভিশন 2030 কতখানি বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারে ভোটারের কাছে, সেই প্রশ্নটি আপনার কাছে থাকবে। দর্শক, আমরা ফিরছি বিরতির পরেই। দর্শক, আবার স্বাগত আমাদের নিউজরুম সংলাপে। আমরা আলাপ করছিলাম বিএনপি যে রূপকল্প ঘোষণা করেছে 2030, সেটি নিয়ে দুজন সিনিয়র সাংবাদিক তারা কথা বলছেন, জাহিদুল হাসান পিন্টু এবং মুস্তাফিজ শফি। শফি ভাই, আপনার কাছে যেতে চাই, সুশাসন নিয়ে বিএনপি কথা বলতে চেয়েছে যে বর্তমান বিদ্যমান যে বাস্তবতা তারা তাদের দৃষ্টিভঙ্গিতে দৃষ্টিতে পড়ছে, সেটি থেকে বাঙালিকে তারা ফিরিয়ে আনতে চান, বাংলাদেশের মানুষকে তারা একটি সুশাসন দিতে চাইছেন। বিএনপির এর আগের বারের যদি সরকারের শাসন আমলকে আপনাকে তারা ভীষণ এই 2030-তে কিন্তু 3G'র কথা বলেছেন, সুশাসন, সুনীতি এবং সুসরকার, তিনটা কথাই তারা বলেছেন। আমি আগেই বলেছিলাম যে আসলে আমি এই বিষয়গুলো পর্যালোচনা করব, যিনি বলছেন তার আগের এবং বর্তমানের কথাগুলো এবং কার্যক্রমগুলো পর্যালোচনা করে। তো সেই জায়গায় কি আসলে সুশাসন বিএনপি প্রতিষ্ঠা করবে, সেই জায়গায় আমার নিজের কিন্তু আস্থা নেই। কারণ বিএনপি তার ক্ষমতার সময় যে 2বার 3বার যখন ছিল, তখন আমরা কি আসলে সুশাসন পেয়েছিলাম বাংলাদেশে? একই সঙ্গে কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়, সংসদ, একই সঙ্গে কিন্তু সংসদের বাইরে আরেকটি হাওয়া ভবনের বিষয়ে আপনারা জানেন যে তৈরি হয়েছিল, এবং তার মাধ্যমে নানা রকম বাহিনী তৈরি হয়েছিল, বাংলা ভাই তৈরি হয়েছিল, শায়ক আব্দুর রহমান তৈরি হয়েছিল, এবং আপনি 10 ট্রাক অস্ত্র মামলার যে বিষয়গুলো হয়েছিল, 21শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনা তখন ঘটেছিল, এবং তার পিছনে কিন্তু হাওয়া ভবন যে জড়িত ছিল, এখন তো মামলা শেষ পর্যায়ে আছে, চূড়ান্ত পর্যায়ে আছে। সেই মামলায় কিন্তু এগুলো মোটামুটি তদন্তে একেবারে প্রমাণের পর্যায়ে আসছে, এবং এটা রায় হয়তো আসবে। তো সেই জায়গায় সুশাসন, সুনীতি, এই বিষয়গুলো কিন্তু আমি ঠিক বিষয়টাকে বিএনপির সঙ্গে একসঙ্গে মেলাতে পারছি না। তারা হয়তো তাদের অতীত কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেনি, যেটি আমরা আলোচনা করছিলাম, কিন্তু তার মানে কি এই নয় কি যে সামনে তো তারা ভালো করতেও পারে না? আমি তো সেটাই বলছি যে এখন তারা যে তাদের দলে তারা যা করছেন, সেই জায়গায় তাহলে করেন আপনি সুশাসন, সেই জায়গায় স্থাপন করেন, সেখানে সুনীতি স্থাপন করেন। সরকার তো সেখানেও কিন্তু দলের ভিতরে কিন্তু দলের এক দলের নিদর্শন কি হতে পারে? আমি বলছি তার দলের, আমরা তো একটা পরিবারকেও সরকার দেখি, জীবন থেকে নেওয়া ফিল্মটা হয়েছিল তো একটা পরিবারের কাহিনী, কিন্তু তার মধ্যে কিন্তু পুরো বাংলাদেশের অভ্যুত, বাংলাদেশের জন্মের কথা কিন্তু বলা হয়ে গেছে। তো আমি যদি বিএনপিকে একটা দল ধরি, একটা বড় পরিবার ধরি, সেই পরিবারে তো এক ধরনের একটা কমিটি আছে, সেটাকে আমি যদি একটা মন্ত্রী পরিষদ ধরি, আমি সেখানে কিন্তু এই চর্চাটা চাই। আমি চাই যে সেখানে সেই চর্চাটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক হোক, সত্যিকার অর্থে নৈতিক হোক। সে সুযোগটি বিএনপির এখনো রয়েছে তাদের প্রমাণ করার। আমরা তাদের উপর আস্থা রাখছি না, কিন্তু তাদের আমরা বলতে আমি আসলে জনগণের কথা বলছি, আমি স্পেসিফিক আমার কথা বলছি না। জনগণ আস্থা রাখতে পারছে না বলে তো বিএনপি আসলে এত পিছিয়ে পড়েছে। একটা বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল, সে ঠিকমতো রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারছে না, ঠিকমতো বড় জনসভা করতে পারছে না, নানা রকম প্রবলেমের মধ্য দিয়েই তো যাচ্ছে। হয়তো সরকারের দায় আছে, এখানে সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ আছে, সেগুলো নিয়েও কথা বলা যাবে, কিন্তু বিএনপি তার বিরুদ্ধে যে অভিযোগ আছে সেগুলো কাটানোর জন্য ভুল স্বীকার করার দরকার নাই, মুখে বলার দরকার নাই, কিন্তু তার কার্যক্রমে যদি সেটা সে দেখাতে পারে জনগণকে, আমি মনে করি যে তার জনপ্রিয়তা হয়তো আবার ফিরে আসতে পারে। জাহিদুল হাসান, যেটি আওয়ামী লীগের তরফের যে প্রতিক্রিয়া আমরা দেখলাম পরপরই, এবং খুবই মজার বিষয় হচ্ছে যে বেগম জিয়ার বক্তব্য শেষ হওয়ার 10 মিনিটের মধ্যে আওয়ামী লীগ লিখিত বক্তব্যে তাদের এই ভিশন 2030 সম্পর্কে কথা বলতে চেয়েছে, এবং তারা বলেছে যে এটি অবাস্তব, এটি অনুসরণ করার চেষ্টা, এবং এটি রঙিন ফাঁপা বেলুনের মতো। আমি তাৎক্ষণিকভাবে এই সমস্ত
ভিশন 2030 কে নেগেট করে দেওয়ার পক্ষে না। একটি রাজনৈতিক দল হতে পারে তার ভেতরে গণতন্ত্র নেই, কিন্তু গণতান্ত্রিক চর্চা করুক, সেই প্রেশারটাই তো আমরা দেব। তো এখন অতীত তার ভালো না, আমি মানলাম, আপনি যেটা বলছেন ভবিষ্যৎ তো ভালো হতেও পারে। এখন ভবিষ্যতে তাকে ভালো করার জন্য, যেমন এখন থেকে এই কাজটা শুরু করা উচিত। হ্যাঁ, বিএনপি কি শিক্ষা নেয় নাই? এই জ্বালাও পোড়াও আন্দোলন করার পরে আপনি যে দেখেন গত 1-1.5 বছরে বিএনপি কোনো রকমের এই রাজপথের জ্বালাও পোড়া আন্দোলনে গিয়েছে, যায় নাই তো। এই হরতাল থেকে তো বিএনপি কিন্তু গত 1-1.5 বছরে কোনো হরতালও দেয়, মানে আগে যে তুচ্ছ কারণে হরতাল ডাকা হতো সেটির থেকে বের হয়ে একদম বেরোয় আসছে না। আমি বলছি তার মানে এটা তো পজিটিভ দিক, রাজনীতির আপনার ইতিবাচক রাজনীতিতে ফিরছে। তো এখন আবার কি হবে না হবে পরের ব্যাপার, কিন্তু ফিরেছে। ফিরেছে যে এটাকে ধরে রাখার চেষ্টা করাই উচিত। আমি তো মনে করি আওয়ামী লীগের নেতারা, যেটা একবার আরেক নেতার শুনলাম সিনিয়র নেতা উনি বললেন যে আওয়ামী লীগের ভিশন 2041 অনুকরণ করেছে, তাহলে তো বিএনপিকে ধন্যবাদই দেওয়া উচিত ছিল আওয়ামী লীগের, যে আমরা যেটা করে চলেছি সেইটাই তোমরা করতে চাচ্ছ, তার মানে আওয়ামী লীগকেই অনুকরণ করছে। আবার আরেক নেতা বলছেন যে কি, যে কপি করেছে কি ওই আপনার ফাঁপা। তো ফাঁপা হলে যদি একই জিনিস আমি আওয়ামী লীগেরটা কপি করে নেই, তা আওয়ামী লীগেরটা তো ফাঁপা। মানে এটা যদি খারাপ হয় আওয়ামী লীগেরটাও খারাপ, আওয়ামী লীগের ভাষায়, কারণ আওয়ামী লীগেরটা তো কপি করেছে বলছে। প্রতিক্রিয়ার কারণে হয়তো শব্দ প্রয়োগগুলো ঠিক তাহলে আমি শব্দ প্রয়োগের জায়গায় ঝামেলা আছে। আসলে আমি অনুকরণ বললে আমি ফাঁপা বলতে পারি না, ফাঁপা বলতে পারি না। এক নেতা অনুকরণ বললে ফাঁপা বলতেই পারি না। অনুকরণ এবং অনুসরণ, আমি যদি আপনারটা অনুসরণই করি, আপনারটা খারাপ হলে আমারটা খারাপ, সেটি আসলে আপনারটা ভালো হলে আমারটা এটা ভালো, এটিকে একটি বিভ্রান্তি তৈরি করে কিনা? এই শব্দ প্রয়োগটা কিছুটা বিভ্রান্তি তৈরি করে। না, এই কারণে আমি সিনিয়র নেতাদের কাছে তো বলছি, সেটিকে আবার বলছি যে অনুসরণ করার চেষ্টা করা হচ্ছে, যেটি আমরা করছি, যেটি আমরা অনেকখানি বাস্তবায়ন করে ফেলেছি। হ্যাঁ, আমি তো আরেক নেতার কাছে শুনলাম যে ইতিমধ্যে এই 256টা ধারার যে বাস্তবায়ন করেছে আওয়ামী লীগ, তাৎক্ষণিক আজকে বর্ণনাও দিয়েছেন। সাধারণ সম্পাদক আজকে তাৎক্ষণিক যে প্রেস কনফারেন্স করেছেন সেখানে কিন্তু উনি ফাঁপা বলিও বলেছেন, আবার বলেছেন যে অনুকরণ করেছে, দুটাই বলেছেন। তো এই জায়গায় কিন্তু এক ধরনের কন্ট্রাডিকশন আছে। এটা তাৎক্ষণিক শব্দ প্রয়োগের কারণে হয়েছে কিনা আমি জানি না। এটা হয়তো আমার মনে হয় যে এই ব্যাখ্যাগুলো হয়তো আওয়ামী লীগ যখন ডিটেইল এটা নিয়ে প্রতিক্রিয়া দেবে তখন হয়তো তারা ব্যাখ্যা দেবে। এটা আমি মনে করি এটা ব্যাখ্যা দেওয়া উচিত, না হলে মানুষের মধ্যে এক ধরনের বিভ্রান্তি থাকবে। হ্যাঁ, না ওই যে যেটা আমাদের অভ্যাস, শুরুতেই রিজেক্ট করে দেই, কি বলছে পড়ি, শুনিয়ে যে আপনি যেটা বললেন 10 মিনিটের মধ্যে হ্যাঁ রিটেন, হ্যাঁ, তার মানে এটা হতে পারে পত্রপত্রিকায় তো শেষ হয়েছে, তো পত্রপত্রিকা আগাম কিছু ধারণা দিয়েছে। বিএনপি চেয়ারপারসনের বক্তব্য সন্ধ্যা 7:03 শেষ হয়েছে এবং আমরা তারপর পরে দেখেছি যে এটা তো লাইভ দেখিয়েছে। আজকে এটাও কিন্তু একটু আলোচনা করা দরকার ছিল আপনার। বেশ কিছুদিন কিন্তু খালেদা জিয়ার বক্তৃতা টেলিভিশনগুলোতে লাইভ করার, হ্যাঁ, ওই আমরা দেখিনি। আজকে কিন্তু সবগুলো টেলিভিশন লাইভ করেছে এবং অনেকে ধৈর্যহারা হয়েছে, কারণ এটি প্রায় 2 ঘন্টা। না, সেটা তবে এটাকে ইতিবাচক হিসেবে দেখতেই হবে। এটা আপনি এই এখন বর্তমান বাস্তবতায় এসে টানা 2 ঘন্টা একটা সংবাদ, না, এটা আপনি দোষ দিতে পারেন না। আমি টানা 3 ঘন্টা বক্তৃতা দেব, আপনি লাইভ 10 মিনিট করেন, আপনার এটা তো আপনি করবেন কি করবেন না এটা তো আপনার এন্ডে। আমি তো আমার দর্শকের কাছে বা আমার মানুষের কাছে ক্ষেত্রে বলছি না। হ্যাঁ, সেখানে যারা ছিলেন আমি দেখেছি অনেকে একটু নিস্তেজ হয়ে গেছেন আর কি। না, তো এখন আপনি একদিক দিয়ে বলবেন খালেদা জিয়া এই যে 3 ঘন্টা বক্তৃতা দিয়েছেন, দর্শক নিস্তেজ হয়ে গেছে। আরেকবার যদি এসে বলেন খালেদা জিয়া একটা রিটেন কপি ধরিয়ে দিয়ে চলে গেছেন, তো খালেদা জিয়া কথাই বললেন না, আবার আমি বলি যে প্রশ্নের উত্তর তিনি দেন নাই, তাহলে এটা তো হইতে পারে না। এখন উনি কেন নির্বাচনী ইশতেহার তো অনেক বড় হয়, হ্যাঁ, এটিকে আসলে অনেকে বলবার চেষ্টা করেছে এক ধরনের নির্বাচনী ইশতেহারই। না, যেটা বললাম যে আপনার গত কাউন্সিল অধিবেশনে আমি স্পষ্ট শোনাই আপনাকে কি বলছিলেন। উনি বলেছিলেন এতক্ষণ যা আমি তুলে ধরলাম এটা ভিশন 2030-র সার কথা, ভবিষ্যতে বিস্তারিত পরিকল্পনা ও বাস্তবায়ন পদ্ধতির বিবরণ থাকবে যা থেকে আমরা নির্বাচনী ইশতেহার তৈরি করব। সো ক্লিয়ার কাট, সেটা এখন উনি বিস্তারিত দিয়েছেন, এটা ধরেই নির্বাচনের ইশতেহার। তার মানে এখানে আরেকটা দিক কিন্তু আমরা আলোচনা থেকে দূরে সরে গিয়েছি। নেক্সট ইলেকশনে যাওয়ার এক ধাপ এগুলো আমি মনে করছি তার। আমি এই প্রসঙ্গটা আসলে তুলতে চাই, মোস্তাফিজ হিসেবে আপনার কাছে যেতে চাই। রাজনৈতিক সংস্কৃতিতে একটি পালাবদলের কোনো আলামত এর মাধ্যমে আমরা পেতে
যাচ্ছে কিনা মনে হয়? পালাবদলটা তো অনেক পালাবদল মানে যে অচল অবস্থা অনেকে বলে যে, হ্যাঁ আমি যেটা পিন্টু ভাই যে বিষয়টা বললেন আমিও চাই যে এই পয়েন্ট নিয়ে একটু আলোচনা করার দরকার, যে আমরা গত কয়েকবার কিন্তু দেখেছি যে যখন খালেদা জিয়া প্রেস কনফারেন্স করেন এক ধরনের, বিশেষ করে টেলিভিশনের উপর এক ধরনের কিন্তু অলিখিত নিষেধাজ্ঞা থাকতো যে এটা পুরোটা লাইভ করা যাবে না, এটা টেলিভিশনগুলোর উপর এক ধরনের ইয়ে থাকতো। এবার কিন্তু সেটা ছিল না। শুধু এটা না, পরশুদিন যখন খালেদা জিয়া কোর্টে গেলেন তখন কিন্তু মিছিল সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। এর আগে কিন্তু কোনোদিন ছিল না গত 1-1.5 বছরের মধ্যে। আমি আসলে সেটি বলতে চাচ্ছি, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের হাওয়া কিনা? এক ধরনের পরিবর্তনের হাওয়া অবশ্যই। এবং এই পিন্টু ভাই যেটা বললেন যে এটা নির্বাচনী ইশতেহারের একটা ধাপ এগিয়ে গেল, নির্বাচনী ইশতেহারটা ত্বরান্বিত করলো। তার মানে বিএনপি নির্বাচনে যাওয়ার জন্য এক ধরনের প্রস্তুত হয়ে আছে। এই যে বিষয়টা, এটা অবশ্যই এটাকে ইতিবাচক হিসেবে দেখতে হবে। এবং এই যে চর্চাগুলো, এর মধ্যে নানা রকম সমালোচনা আমরা করতেই থাকবো। আমরা তো নানাভাবে এটাকে প্রত্যাশার জায়গা থেকে সমালোচনা করব, কিন্তু এই ধরনের কাজগুলো রাজনৈতিক দলগুলো যত বেশি করবে তত কিন্তু দেশ উপকৃত হবে। এখান থেকে ধরেন কিছু বিষয় তো আমি মনে করি যে সরকারও নিতে পারে, তারা সরকারে আছে, এখানে কিছু বিষয় যদি ভালো থাকে সেখান থেকে যদি সরকার সেটা নিয়ে ইনকর্পোরেট করে তারা যদি মানে কাজে লাগায়, তাহলে তো বিএনপি ক্ষমতায় যাওয়ার আগে তারা করে দেখাতে পারবে এবং বেনিফিটটা তারা পাবে। আমি মনে করি অনুকরণ অনুসরণের বিষয়টা রাজনীতিতে বেশি থাকা উচিত যদি পজিটিভ জিনিস থাকে। আমি ভালো কাজ করলে সেটা আরও 10টা দল অনুকরণ করা উচিত। এবং এই যে 10টা দল একসঙ্গে অনুকরণ করবে, 16 কোটি মানুষ কিন্তু উপকৃত হবে। এটা বেশি হওয়া উচিত, বেশি করে হওয়া উচিত। এবং ক্ষমতায় যারা আছে তারা যদি বেশি করে, একটা ছোট্ট দল যদি খুব ভালো একটা প্রস্তাব নিয়ে আসে, ওর হয়তো কোনোদিনই ক্ষমতায় যাওয়ার মানে কোনো ক্ষমতা নাই, কিন্তু তার ওই প্রস্তাব থেকে যদি সরকার কিছু নিতে পারে, নিয়ে যদি বাস্তবায়ন করতে পারে, মানুষ তো উপকৃত হলো। এই জায়গায় আমি দোষের দেখি না, এবং এটা আসলে ইতিবাচক হবে বাংলাদেশের জন্য, রাজনীতির জন্য। জাদুল হাসান, যেভাবে মোস্তাফিজ শরীফ বলছেন যে আসলে একের কোনো আইডিয়া অন্য যদি নিত তাহলে আসলে সামগ্রিকভাবে দেশের মানুষ অবশ্যই। আপনি এই কপির আমি কথাটারই বিপক্ষে। আপনি একটা ভালো জিনিস তৈরি করলেন, আমি সেটার দেখে আমি আরেকটা ভালো জিনিস তৈরি করতে পারি না? ওখানে আরো একটা বাড়তি জিনিস থাকলো, আপনি ওটা অ্যাকসেপ্ট করে নেন। এবং আমরা দেখছি বাংলাদেশ প্রতিদিন তারা একটা শিরোনাম করেছে, নির্বাচনী ইশতেহার প্রস্তুত করছে আওয়ামী লীগও। সেক্ষেত্রে না, যেহেতু নির্বাচনটা সামনে, দেখেন মোস্তাফিজ শরীফ কিন্তু একটা ইঙ্গিত দিয়েছে এখানে, যেটার এই মাঝে যেটা হলো এই যে খালেদা জিয়ার কোর্টে যাওয়ার সময় যে আপনি বললেন সভা সমাবেশ করতে দিল, আবার আজকে সমস্ত টিভি ধরেন যতক্ষণ কথা বলেছেন পুরোটা লাইভ করলো। এটা মানে কি? এটা বিএনপিকেও আস্থায় আনা। বিএনপি যে নির্বাচনের দিকে যেতে চাচ্ছে, এটা যেমন বিএনপি এক পা আগাচ্ছে, আমি তো সরকারকেও দেখি সেও এক পা আগাচ্ছে। কারণ সে যে আগে যেটা সভা সমাবেশ করতেই দিত না, এখন করতে দিচ্ছে। আজকে টেলিভিশনগুলিতে 2 ঘন্টা ধরে খালেদা জিয়ার বক্তৃতা শোনানো, হ্যাঁ, এটাও যে একটা দেওয়া ইতিবাচক পদক্ষেপ। এটাও তো আমি বলছি যে এই জিনিসটাই যদি চলতে থাকে, আগামী নির্বাচনটা হয়তো ইনক্লুসিভ নির্বাচন হবে, যেটা আমরা সবাই চাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে আসবার জন্য। শেষ করছি, আমরা দর্শক সবাই চাচ্ছে একটি ভালো নির্বাচন, সেই প্রত্যাশায় রেখে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন।